আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেট অফ ফাংশনের এই চ্যাপ্টার আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। ক্রমজোড়, তারপর কার্তেশীয় গুণজ, এরপর উদাহরণ 13-14 দুইটা অঙ্ক আছে, সবগুলো নিয়ে দেখো। এইখানে প্রথমে ক্রমজোড়টা কি দেখো। এর আগে তোমরা ক্লাস 8-এও কিন্তু পড়ে আসছো যে দুইটা সরলরেখা সমীকরণ থাকে, যেমন 2x + 3y = 5, আবার থাকে যেমন 3x + 7y = 9, এরকম থাকে, তাই না? এরকম দুইটা সরলরেখা থাকলে এই দুইটার সমাধান করে কিন্তু আমরা একটা x এর মান বের করি, একটা y এর মান বের করি। x এর মান y এর মান বলতে কি বোঝায় দেখো। এই দুইটার সমাধান বলতে বোঝায়, একটু মনোযোগ সহকারে যদি নাও পারো এখন দেখো যে আমি কি বলতেছি। x y এর মান ধরো কথার কথা 2 আর 5, এই কথাটার অর্থ হচ্ছে এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না এই দুইটার। ধরো 2 আর 5, তার মানে এই সমীকরণে যদি তুমি x এর মান 2 আর y এর মান 5 বসাও তাহলে রেজাল্ট আসবে এইটার সমান আসবে। সেটা কত আসবে? 5 আসবে। আবার এই সমীকরণেও যদি তুমি x এর মান 2 বসাও, y এর মান 5 বসাও, তাহলে তার রেজাল্ট আসবে 9, মানে এইটার সমান আসবে। এইটাকে বলা হয় x y এর মান, এই দুইটা সমাধান করে এবং এটার মান থাকবে অনলি 1, একটা সমাধান। যদি এইটা আলাদা সমীকরণ হয়, যদি সেম হয় তাইলে আর হবে না। আচ্ছা, সেটা আমরা এই জেনারেল ম্যাথের 12 নম্বর চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা আছে। দেখো তাহলে ক্রমজোড় মানে কি? ক্রমজোড় মানে হচ্ছে যেখানে x এর মান আর y এর মানকে নির্দেশ করে। তো এইখানে 11 নম্বর উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এটা আমরা সমাধান করব। দেখো দুইটা সমীকরণ লেখা যায়। 11 নম্বরে আছে কি দেখো, 11 নম্বর এখানে আছে 2x + y, 3 সমান 6, এই যে 6, x - y। দেখো তাহলে এই মাঝখানে যেহেতু সমান, তাহলে এই পার্ট আর এই পার্ট কি সমান, তাহলে ফার্স্ট পার্ট = ফার্স্ট পার্ট। তাহলে আমরা এইটা ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে কথাটা লিখে নেবা। তোমার বইতে স্পষ্ট করে লেখা আছে যে দেওয়া আছে এইটা ক্রমজোড়ের শর্ত মতে। কি শর্ত মতে? এই প্রথমটা সমান প্রথমটা। তাহলে আমরা লিখতে পারি 2x + y = 6, এটা 1 নং সমীকরণ। এবং দিয়ে সেকেন্ড পার্ট = সেকেন্ড পার্ট, তাহলে সেকেন্ড পার্ট 3 = এইটা। তাহলে এটাকে আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। x - y = 3, ক্লিয়ার? বা আমরা এক্সটা রেখে দিই -y, ওই পাশে চলে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। দেখো এক পাশ থেকে আর এক পাশে নিলে কি সাইন চেঞ্জ হয়ে যায়, +y হয়ে যাবে। তাহলে এইখানে একটা x এর মান বের হয়ে গেছে আমাদের। কিসের মান? x এর মান। এটাকে আমরা 3 নং দিতে পারি। তখন আমরা লিখতে পারি যে x এর মান কয় নঙে বসাবো? 1 নঙে। 1 নং এ বসাই। তো 1 নং x এর মান কত? 3 + y। এই জায়গাটায় x এর জায়গায় তুমি 3 + y বসিয়ে দাও, আর প্লাস সাথে আছে কি y সমান 6। যা আছে তাই লিখে দেবা, শুধু x এর জায়গাটায় 3 + y বসিয়ে দেবে। এই যে বসিয়ে দিলাম। এবার 2 দ্বারা ইন্টু করো। 2 দ্বারা ইন্টু করলে 3 × 6 + 2y + y = 6, ক্লিয়ার? এই দেখো 2y মানে দুইটা y আর এই একটা y, টোটাল কয়টা y হয়? 3টা y হয়। আর 6 এই প্লাস আছে, ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, -6। তাহলে 6 - 6 = একসাথে লিখলাম 0। y সমান এখানে 3 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 0/3 মানে 0। তাহলে y এর মান কত? 0। তাহলে আমাদের এখন এই y এর মানটা আমরা লিখে দিব 3 নং সমীকরণে বসিয়ে দেবো। তা এইখানে তুমি y এর মানটা 0 বসাও। 3 + 0 মানে তখন x এর মান চলে আসবে 3। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি x, y সমান এই যে x এর মান 3 আর y এর মান 0। তোমার এইখানে স্পষ্ট করে দেখো সমাধান করা আছে যে x y সমান 3, 0। এটাকে বলা হয় ক্রমজোড়। এরপর আমরা কার্তেশীয় গুণজটা শিখব। দেখো কার্তেশীয় গুণজটা কি, কিভাবে এগুলো করে। দুইটা সেট যদি তোমার কাছে থাকে, যেমন এ সেট, এটা উপাদান হচ্ছে 1 2 a, আর একটা হচ্ছে বি সেট যার উপাদান হচ্ছে m n c। দেখো এই দুইটার কার্তেশীয় গুণজ করবা।
কার্তেশীয় গুণজ মানে হচ্ছে এ গুণ বি সমান, তো এর মান লেখো 1 2 এ ইন্টু এম পি সি, এই যে গুণ লিখলাম। এখন এই মাঝখানে কি সাইন? গুণ সাইন। কার্তেশীয় গুণজ করার সময় দেখো এই অনের সাথে আসবে এম, অনের সাথে আসবে পি, অনের সাথে আসবে সি, আবার 2 এর সাথে এম, 2 এর সাথে পি, 2 এর সাথে সি, আবার এর সাথে এম, এর সাথে পি, এর সাথে সি। ক্লিয়ার? তাহলে প্রথম আমাদের ওয়ানের সাথে আসবে এম, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে আমাদের ওয়ানের সাথে কি আসবে? এম, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর আবার ওয়ানের সাথে পি, ওয়ানের সাথে সি, ওয়ানের সাথে তাহলে 3টা দিয়ে দিলাম। এরপর 2 এর সাথে, 2 এর সাথে আবার এম, 2 এর সাথে পি, তারপর 2 এর সাথে সি, এরপর আবার 2 এর সাথে 3টা দিয়ে দিলাম, এর সাথে এম, আবার এর সাথে পি, আবার এর সাথে সি, এই যে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। তার মানে এ আর বি এর কার্তেশীয় গুণজ হচ্ছে এই যে যেগুলো আমরা লিখলাম এগুলো। এইখানে ফার্স্ট যে ভ্যালুটা এটাগুলোকে বলা হয় এক্স এর ভ্যালু। কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। আর সেকেন্ড যে ভ্যালুটা এই যে এম পি সি, এম পি সি, এগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কার্তেশীয় গুণজে। ক্লিয়ার? তো এইখানে আমাদের 12 নম্বরে কিছু ম্যাথ দেওয়া আছে, দেখো এইটা এভাবে করা যায়। আমরা 12 নম্বরটা একটু করি, চলো। দেখো 12 নম্বর কি দেওয়া আছে? 12 নম্বর দেওয়া আছে পি, একটা সেট দেওয়া আছে 1 2 3, পি ইজ ইকুয়াল টু 1 2 3 একটা সেট। তারপর কিউ সমান দেওয়া আছে 3 4, 3 4। আর আর সমান দেওয়া আছে পি ইন্টারসেকশন কি, দেখো পি ইন্টারসেকশন কিউ। দেখো তাহলে আর কিন্তু সরাসরি ভ্যালু দিয়ে দেয়নি, আর বের করতে হবে পি আর কিউর মাধ্যমে, এই যে ইন্টারসেকশন। তাহলে এখানে ভ্যালু বসাই দাও, পি এর মান 1 2 3, ইন্টারসেকশন কিউ এর মান বসাই দাও 3 4। তা ইন্টারসেকশন মানে কমন, দুইটার ভিতর কমন যায় কি? 3 কমন যায়। তাহলে আর এর ভ্যালু কত বেরোয়েছে? 3। দেখো তাহলে আমরা আর সমান লিখতে পারবো এই যে 3, এইভাবে বের করে নিয়েছি। এই যে দেখো তোমার এখানে বইতে দেওয়া আছে যে আর সমান পি ইন্টারসেকশন কিউ, তার ভ্যালু বেরোয়েছে 3। এরপরে তোমাকে কি কি বের করতে বলছে? পি ইন্টু আর। দেখো এই যে পি ইন্টু আর বের করতে বলছে, তাহলে পি মানে কি 1 2 3 ইন্টু আর মানে কি 3, এই যে ক্রস, ক্রস মানে কার্তেশীয় গুণজ। এই যে কার্তেশীয় গুণজে দেখো 1 এর সাথে 3 যাবে, 2 এর সাথে 3, 3 এর সাথে 3, আর কিছু যাবে না। তাহলে 1 এর সাথে 3, 2 এর সাথে 3, 3 এর সাথে 3, দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে পি এর সাথে আর গেল। এরপরে পরেরটা দেখো আর এর সাথে কিউ, এই যে আর ইন্টু কিউ, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু, আর কিউ এর ভ্যালু হচ্ছে 3 4। দেখো তা এই দুইটা গুণের বেলায় দেখো প্রথম ফার্স্টে কত? 3, 3 এর সাথে 3 যাবে, 3 এর সাথে 4 যাবে, তাহলে 3 এর সাথে 3, তারপর 3 এর সাথে 4, লাস্টে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবা। তো এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের রেজাল্ট। এবার 13 নম্বর ম্যাথটা দেখো। 13 নম্বর ম্যাথে কি বলছে দেখো। 13 নম্বর এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। দেখো কত কত নাম্বার? 311 আর 419, এই দুইটা নাম্বার। তাহলে এমন কিছু নাম্বার দিয়ে এই দুইটা কি ভাগ করা যাবে যেটা কমন, যেখানে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। কত থাকে? 23। তাহলে ভাগশেষ যদি 23 থাকে তাহলে ভাজক অবশ্যই তোমার কত হইতে হবে? 23-এর চাইতে বড় হইতে হবে। কেন? তাহলে এইখানে ধরো মিনিমাম 24 হইতে হবে, কারণ 24 দ্বারা ভাগ করলে ধরো একটা জিনিস, ধরো কথার কথা 47 আছে, তাই 47কে যদি 24 দ্বারা ভাগ করো কয়বার যায়? একবার, এই যে 24, তাহলে ভাগশেষ থাকে কত? 23। তাহলে এখানে যদি আর এক বেশি থাকতো, মানে এই 23-এর জায়গায় যদি 24 মানে 48 থাকতো, তাহলে কিন্তু 2বার ভাগ যেত। ক্লিয়ার? বুঝো এগুলো? হ্যাঁ, বোঝার বিষয়। তো 23 অবশিষ্ট থাকবে, তোমাকে ভাজকগুলো অবশ্যই 23-এর চেয়ে বড় হতে হবে, এটা তোমাকে মাথায় নিতে হবে। ক্লিয়ার?
তাহলে দেখো এখানে সমাধানের ক্ষেত্রে মনে করি 23 অপেক্ষা বড় 208। এখন যেহেতু ভাগশেষ 23 থাকবে, কত থাকবে 23। তাহলে তুমি কাজ করো, এই যে 311 এইটা থেকে 23 মাইনাস করে দাও। তো এটা থেকে যদি 23 মাইনাস করে দাও তাহলে থাকে 288। এইটা থেকে যদি 23 মাইনাস করে দাও তাহলে এইখানে থাকে 396। তাহলে এই দুইটার যেমন 23 আমরা ফেলে দিলাম, এখন যদি এই দুইটার যে কোনো গুণনীয়ক নেও এবং সেটা 23-এর চাইতে বড়, তখন কিন্তু সেটা এই নাম্বারগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু এই নাম্বারটা মানে কি, এইটার চাইতে কম্পেয়ার করো, 23 বেশি আছে এটার ভিতরে কিন্তু এইটার চাইতে এটার 23 বেশি আছে। এইটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এইটাকে ভাগ করলে অবশ্যই 23 থাকবে, কারণ এইটার চেয়ে এইটার ভিতরে 23 বেশি আছে এবং সেটা হইতে হবে সেই গুণনীয়কটা 23-এর চেয়ে বড়। তাহলে এইটার গুণনীয়ক কী কী, এই যে 288 এইটার গুণনীয়ক কী কী দেখো। তাহলে 288-র গুণনীয়ক হচ্ছে, এখানে লেখা আছে দেখো কত কত, দেখো 1 2 3 4 6 8 9 তারপর 12, এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমাদের 23-এর চেয়ে বড় গুণনীয়ক হচ্ছে দেখো 24 32 36 48 72 96 144 288। এখন কথা হচ্ছে আমি এগুলো কিভাবে বুঝলাম। তোমার বোঝার ওয়ে হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে তুমি এইভাবে লিখবা, এই যে 288-র গুণনীয়ক তো বের করবা। তাহলে 288 ইকুয়াল 1 ইন্টু 288। এবার এটাকে 2 ভাগ করা যায়, 2 ইন্টু 144, 2 ভাগ করলাম। এবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 ইন্টু 96 লেখা যায় দেখো। তারপর 4 দ্বারা ভাগ করা যায়, 4 ইন্টু 72। 6 দ্বারা ভাগ করা যায়, 6 ইন্টু 48। তারপরে 7 দ্বারা ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করা যায়, 8 ইন্টু 36। এরপর কত দ্বারা ভাগ করা যায়, 8, হ্যাঁ 8 দ্বারা ভাগ করা যায়। এরপর 9 দ্বারা ভাগ করা যায় দেখো। তা 9 ইন্টু 9 দ্বারা ভাগ করা গেলে 9 ইন্টু 32 লেখা যায়। তারপরে 12 দ্বারা ভাগ করা যায়, 12 ইন্টু 24 লেখা যায়, 16 ইন্টু 18 লেখা যায়। দেখো বিষয়টা হচ্ছে এরকম করে তুমি 1 দিয়ে এটাকে 1 দিয়ে ভাগ করো, 1 ইন্টু 228 তো লেখা যায়। 2 দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে এটাকে যায় না, 5 দিয়ে ভাগ করতে হলে শেষে 0 এবং 5 লাগে। তা 6 দিয়ে দেখবা 6 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে যায় না, তা 7 দিয়ে ধরো 8 দিয়ে যায়। তাহলে এটাকে যদি 8 ভাগ করো ভাগফল হয় 36, তার মানে 8 গুণ 36 লেখা যায়। 9 দিয়ে যদি ভাগ করো ভাগফল হয় 32, তাহলে 9 গুণ 32। এবার 10 11 দিয়ে ভাগ করা যায় না, এটাকে 12 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগফল হয় 24, তাহলে 12 গুণ 24। 16 দ্বারা যদি ভাগ করো তাহলে 16 গুণ 18, কারণ ভাগফল হয় 18। তো এখন দেখো 16 চলে আসছে, এবার কত 17 দিয়ে দেখবা যায় না, পরবর্তী কত দিয়ে দেখবা 17 পরে 18। কিন্তু এই রাইট সাইডে যখন এই মিনিমামটা চলে আসবে, এই যে 18 ওইদিকে যাওয়া যাবে না। তাহলে 228-এর গুণনীয়ক হচ্ছে 1 3, এই যে 1 2 3 4 6, এই যে 8, এরকম করে ঘুরবে, 9 12 16 এরকম ঘুরে আসবে, 18 24 32 36 48 এগুলো। তাহলে 23-এর চাইতে বড় যে গুণনীয়কগুলো আমরা সেগুলো নিব। সেগুলো নিতে গেলে এই যে 24 32 36 এইখান থেকে এইগুলো সব। তাহলে 288-র যে গুণনীয়কগুলো সেগুলো হচ্ছে 24 32, তারপরে 36 48 72 96 144 আর 288, এগুলো হচ্ছে 228-এর গুণনীয়ক। এবার কার্ডটা বের করবো 396টার। এই দেখো 396-এর গুণনীয়কগুলো আমরা বের করব ওই সেমভাবে। তখন 396-এর গুণনীয়কগুলো হবে, এখানে লেখা আছে দেখো 396-কে কতভাবে লেখা যায়। 1 গুণ 396, 2 গুণ 198, 3 গুণ 132, 4 গুণ 99, 6 গুণ 66, 9 গুণ 44 লেখা যায়। কারণ 9 দ্বারা যদি 396-কে ভাগ করো ভাগফল আসে 44, 11 গুণ 36। তাহলে গুণনীয়কগুলো এই যে সবগুলো, এই যে 6 গুণ 66 লিখছো না, তাহলে 6ও গুণনীয়ক 66ও গুণনীয়ক। তো এইভাবে অনেকগুলো আছে, 1 2 3 4 6 9 11 12 18 22, তারপরে 33, এইভাবে। তাহলে আমাদের
দেখতে হবে যে 23-এর চেয়ে বড় যে গুণনীয়কগুলো সেগুলো হচ্ছে 33, 36, 44, 66, 99, 132, 196, 396। এবার দেখতে হবে এই দুইটার ভিতরে যে কমনগুলো যায় কোনটা, সেটা হচ্ছে এই যে 36, তারপরে 48, এরপরে 99 যায় না, 132। দেখো কত কত যাবে, তাহলে আমাদের এইখানে কিন্তু যায় না আর, এই অনলি 36। তার মানে রেজাল্ট হচ্ছে 36। এই 36 দ্বারা যদি এটাকে ভাগ করো এটাকে ভাগ করো, তাহলে ভাগশেষ 23 থাকবে। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা বেশ একটা আসে না যদিও, তারপরে বুঝে নিলাম। 14 নাম্বারটা দেখো। 14 নাম্বারটা বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, টোটাল শিক্ষার্থী কতজন? 100 জন কিন্তু। তাহলে 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। মানে শুধু বাংলা হিসাব করলে 88 জন, শুধু গণিত হিসাব করলে 80 জন, আর উভয় বিষয়ে পাশ করছে 70 জন। দেখো তাহলে বাংলায় 88 জন, এই যে শুধু বাংলায় কতজন? 88 জন। 70 জন আছে যাদের ভিতরে যারা বাংলায়ও পাশ করছে গণিতেও পাশ করছে। তা এই 88 জন কারা? যারা শুধু বাংলায় পাশ করছে। আমরা এই 88 জন থেকে যদি এই যে 70 জন উভয় বিষয়ে পাশ করছে, তাহলে আমরা সেটা যদি বাদ দিয়ে দেই যে 70 জন আছে উভয় বিষয়ে পাশ করছে, ভালো করে বুঝো যে 70 জন আছে উভয় বিষয় পাশ করছে, আর বাংলায় পাশ করছে 88 জন। তাহলে 70 যদি মাইনাস করে দেই তাহলে কত বেড়ে যাবে? 18 জন। এই 18 জন কারা? এই 18 জন হচ্ছে শুধু বাংলায়, মানে যারা শুধু বাংলায় পাশ করছে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, হ্যাঁ, আর এই 88 জন যে বাংলায় পাশ করছে তাদের মধ্যে এমন আছে যে গণিতেরও স্টুডেন্ট থাকতে পারে, যে গণিতেও যে বাংলায় পাশ করছে গণিতেও আছে। বুঝতে পারছো? তাহলে গণিতও আছে। তাহলে টোটাল হিসাব করলে বাংলায় 88 জন, তাহলে শুধু বাংলায় পাশ করছে, যারা অন্য সাবজেক্টে পাশ করে। তাহলে দেখো এটা হচ্ছে 18 জন। এরপরে গণিতে টোটাল কত? তা গণিতে হচ্ছে 80 জন। সেই গণিতে 80 জন থেকে আমরা যদি 70 মাইনাস করি তাহলে কত থাকে? 10 জন। এই 10 জন হচ্ছে শুধু গণিতে পাশ শিক্ষার্থীর সেট, যার সদস্য সংখ্যা হচ্ছে 10। ক্লিয়ার? তাহলে 70 জন আছে যারা গণিতে এবং বাংলায় দুইটাই পাশ করছে, তার সাথে যোগ হয়ে যাবে শুধু বাংলায় পাশ করছে 18 জন, শুধু গণিতে পাশ করছে 10 জন। আমরা আলাদা আলাদা করলাম, আবারও বুঝো যে 70 মানে কি? যারা বাংলা গণিত দুইটাই পাশ করছে তাদেরকে আলাদা করলাম, যে এই বাংলা এবং গণিতে যারা পাশ করছো তোমরা আলাদা সরে যাও। আর 18 জন আছে যারা শুধু বাংলায় পাশ করছে কিন্তু গণিতে পাশ করে নাই, শুধু বাংলায় পাশ করছে। এখন বলতে পারো 88 কিন্তু বাংলা গণিত মিলে, মানে বাংলায় পাশ করছে। আমরা বাংলা এর ভিতরে গণিত থাকতেও পারে নাও পারে, ভালো করে বুঝো যে এই 88 জন বাংলায় পাশ করছে, শুধু বাংলায় না কিন্তু এর ভিতর গণিতও আছে বাংলাও আছে। তবে আবার বাংলায় টোটাল কতজন পাশ করছে? 88 জন। বুঝতে পারছো? টোটাল বাংলায়, কিন্তু এর মধ্যে গণিতও থাকতে পারে। আর এই 18 জন হচ্ছে যারা শুধু বাংলায় পাশ করছে, গণিতে পাশ করেনি। তাহলে আমরা ভিন্ন করলাম যে শুধু বাংলা গণিতে যারা পাশ করছো দুই বিষয়েই, তারা এক পাশে যাও 70 জন। যারা এবার আসো যারা গণিতে পাশ করো নাই, টোটালি শুধু বাংলায় পাশ করছো, তারা আসো 18 জন। এরপর আসো যারা শুধু গণিতে পাশ করছো, বাংলায় পাশ করতে পারো নাই, তারা আসো, তারা হচ্ছে 10 জন। তা টোটাল হিসেব করলে আসে 98 জন। তাহলে এই 98 কারা? যারা কোনো না কোনো বিষয় পাশ করছে। তাহলে বাকি থাকে কয়জন? 100 জনের ভিতরে 2 জন। এই 2 জন হচ্ছে যারা কোনো বিষয় পাশ করতে পারে নাই। যে আবারও বলি 70 জন হচ্ছে বাংলা গণিত দুইটাই পাশ করছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে শুধু বাংলায় কিন্তু গণিতে পাশ করতে পারেনি, শুধু গণিতে কিন্তু বাংলায় পাশ করতে পারেনি। আর 2 হচ্ছে যারা বাংলা গণিত উভয় বিষয়ই পাশ করতে পারেনি, মানে ফেল করছে। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের সেট ফাংশন এই চ্যাপ্টারে। আগামী পর্বে 2.1-এর যে অনুশীলনীর ম্যাথগুলো আছে 1 থেকে শুরু করে আমরা সবগুলোই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।